সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো। সেটা হচ্ছে আপনাদের অনেকেই প্রশ্ন ছিল যে ইসলামী ব্যাংকে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে যে সকল কাগজপত্র জমা দিতে হবে সেই বিষয় নিয়ে আপনারা অনেক কনফিউশনে আছেন। কি কি কাগজপত্র জমা দিতে হবে ব্যাংক অথরিটির রিকোয়ারমেন্ট অনুসারে, বা এগুলা কিভাবে জমা দিবেন, কিভাবে লিখবেন, বা কোথায় পাবেন, এই নিয়ে আপনারা অনেক দ্বিধাদ্বন্দ্বে আছেন। আহ, অর্থাৎ আপনাকে ইসলামী ব্যাংকে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে যে সকল কাগজপত্র জমা দিতে হবে, কিভাবে করবেন, কোথায় থেকে সংগ্রহ করবেন, বা লেখার পদ্ধতি, টোটাল বিষয় নিয়ে আমরা আজকে এ টু জেড কথা বলবো। সেক্ষেত্রে শুরুতেই আপনাকে ইসলামী ব্যাংকে যারা রিসেন্টলি সুপারিশ প্রাপ্ত হয়েছেন, যোগদান করবেন, তাদের ক্ষেত্রে জয়েনিং এর সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রথমে যে জমা দিতে হবে সেগুলোর মধ্যে একটা হচ্ছে সকল একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি। আপনার এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স অর্থাৎ যত আপনার সার্টিফিকেট আছে সকল সার্টিফিকেটের ফটোকপি, মেইন কপি তো অবশ্যই নেবেন, ফটোকপি লাগবে এক সেট। সেগুলা কি? ব্যাংকের প্রিন্সিপাল অফিসারের নিচে নয় এমন কোনো অফিসার দিয়ে মূল কাগজপত্র সত্যায়িত করে নেবেন অবশ্যই। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার বিষয় হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের 3 কপি ছবি লাগবে। আপনার পাসপোর্ট সাইজের 3 কপি ছবি লাগবে, 3 কপি, 5 কপি বা 7 কপি নিয়ে যাবেন এরকম। সেই ছবিগুলা অবশ্যই গেজেটেড অফিসার দিয়ে সত্যায়িত করে নেবেন। আচ্ছা, 3 নম্বর বিষয় হচ্ছে চারিত্রিক সনদপত্র। 2 কপি চারিত্রিক সনদপত্র রেডি রাখবেন। এর মধ্যে হচ্ছে 2 কপি চারিত্রিক সনদপত্র আপনি গেজেটেড অফিসার দিয়ে সত্যায়িত করে নেবেন। তারপরে হচ্ছে 4 নম্বর যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। আপনাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটা হচ্ছে সরকার বা স্বনামধন্য বেসরকারি হাসপাতালে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার থেকে এটা আপনারা সংগ্রহ করতে পারেন। এরপর হচ্ছে লাগবে জয়েনিং এর ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। অর্থাৎ মূল এনআইডি তো অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, সাথে সত্যায়িত 1 কপি ফটোকপি নিয়ে যাবেন আপনার জাতীয় পরিচয় পত্র। অর্থাৎ আপনার যত সনদ আছে সকল সনদের মূল কপি নিয়ে যাবেন, এবং হচ্ছে সবগুলোর 1 কপি করে ফটোকপি অবশ্যই সত্যায়িত করে নিয়ে যাবেন সকল ক্ষেত্রে। এরপরে আরো যা যা লাগবে সেটা হচ্ছে আহ অপরাধ মুক্ত ঘোষণা, অর্থাৎ ক্রিমিনাল ক্লিয়ারেন্স ডিক্লারেশনটা আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। ব্যাংক অথরিটির চাওয়া অনুসারে একটি ঘোষণা দিতে হবে যে আপনি কোনো অপরাধে দোষী নন। এরপর হচ্ছে যা লাগবে সেটা হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তি। স্থাবর অস্থাবর সম্পদের ঘোষণা। আপনার মোট সম্পদের মুভেবল এবং ইমুভেবল তালিকা যা আছে সব জমা দিতে হবে একটা লিখিত ফরম্যাটে। এরপর হচ্ছে আপনাদের আন্ডারটেকিং লেটার। আন্ডারটেকিং লেটারটা হচ্ছে দেওয়া ফরম অনুযায়ী পূরণ করে স্বাক্ষর করে জমা দিতে হবে। এটা বিস্তারিত আমরা একটু পরে বলছি। তারপর 10 নম্বর যা লাগবে সেটা হচ্ছে আহ, ভুল তথ্য দিলে ব্যাংকের আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার আছে এমন একটা আন্ডারটেকিং আপনাকে দিতে হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে কোনো নথি বা তথ্য ভুল পাওয়া গেলে ব্যাংক আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে, এই মর্মে একটি লিখিত সম্মতি দিতে হবে। অর্থাৎ এই ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুসারে আপনাকে এই 10টা কাগজপত্র রেডি করে নিয়ে যেতে হবে। তাহলে এই 10টা কাগজপত্র আপনারা একেবারেই রেডি রাখবেন। এগুলো রেডি রাখার পর যেটা করতে হবে, সর্বশেষ জয়েনিং ডেডলাইন, অর্থাৎ আপনাকে যে জয়েনিং লেটারটা পাঠাইছে ইমেইলে বা আপনার ডাকযোগে যে জয়েনিং লেটারটা পাঠিয়েছে সেটা 24 নভেম্বর 2025 তারিখে অবশ্যই রিপোর্ট করতে হবে, অথবা আপনাকে হাজির হইতে হবে, এবং 3 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটারে ডুপ্লিকেট কপি সাইন করে এইচআর এ পাঠাতে হবে আপনাকে। হ্যাঁ। এই ডেটটা যে বিভিন্ন পরীক্ষার ভাইবার এর সেই ভিন্ন হইতে পারে। এটা হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের জন্য এই ডেট, অন্যান্য পদের জন্য ডেটটা ভিন্ন হইতে পারে। সেই অনুযায়ী আপনারা জয়েনিং ডেডলাইনের ক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন। যদি উক্ত সময়ের মধ্যে আপনি যোগদান করতে না পারেন সেক্ষেত্রে যা হবে সেটা হচ্ছে আপনার জয়েনিং লেটারটা বাতিল বলে গণ্য হবে। তাহলে উপরোক্ত যে 10টা বিষয় বললাম সেই কাগজগুলো অবশ্যই রেডি করবেন, রেডি করে নির্দিষ্ট সময় ধরে আপনারা জয়েনিং এর জন্য প্রস্তুতি নিয়ে নেবেন। আচ্ছা, এই যে উপরে যে 10টা পয়েন্ট বললাম ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুসারে, আচ্ছা এগুলো একটু বিস্তারিত যদি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি সেক্ষেত্রে আরো সহজ হবে আপনাদের জন্য। সেটা হচ্ছে যেসব ডকুমেন্ট জমা দিতে বলেছে সেগুলোর ঘোষণা, আন্ডারটেকিং, সম্পদের বিবরণ, ক্রিমিনাল ডিক্লারেশন এসব কিভাবে লিখতে হবে তার নিচে কিছু আমরা নমুনা দিচ্ছি। সেক্ষেত্রে আপনি আপনার নাম, ঠিকানা, পদ, তারিখ বসিয়ে নিলেই হয়ে যাবে। আপনি আপনার মতো ইচ্ছা করলে গুছিয়ে নিতে পারেন আমাদের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটা অনুসারে। 1 নাম্বার হচ্ছে যেটা বললাম যে সার্টিফিকেট তো সবাই সহজে বুঝে, ক্রিমিনাল ডিক্লারেশন যে একটা কথা বলছে যে অপরাধ মুক্ত ঘোষণা,
এটা যে লিখে দিতে হবে, সেটা কিভাবে লিখবেন, এটার একটা ফরম্যাট আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেখেন, ডিক্লারেশন অফ নো ক্রিমিনাল অফেন্স। আমি অমুক পিতা গ্রাম বাসা ঘোষণা করছি যে আমি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নই, আমার বিরুদ্ধে কোনো মামলা অভিযোগ বা বিচারাধীন মামলা নেই, ভবিষ্যতে কোনো ভুয়া তথ্য প্রমাণিত হলে ব্যাংকের নেওয়া যে কোনো সিদ্ধান্ত বা ব্যবস্থা মেনে নিতে বাধ্য থাকবো। এটাকে বলা হয় নো ক্রিমিনাল অফেন্স ডিক্লারেশন। হ্যাঁ, এটাতে আপনার স্বাক্ষর এবং তারিখ দিয়ে এটা সত্যায়িত করে নেবেন। হুম। এরপর হচ্ছে আপনার 2 নাম্বার হচ্ছে মুভেবল এবং ইমুভেবল যে বিষয়টা বলা ছিল, প্রপার্টি ডিক্লারেশন, স্থাবর অস্থাবর সম্পত্তির ঘোষণা। এইটার ক্ষেত্রে কি করবেন, এটা হচ্ছে ডিক্লারেশন অফ মুভেবল এন্ড ইমুভেবল প্রপার্টি, এরকম একটা সনদ রেডি করবেন। ঠিক একইভাবে আগের মতো লিখবেন। আপনার স্থাবর সম্পত্তি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আহ জমি বা বাড়ি, অর্থাৎ আপনার জমি বা বাড়ি যেটা, সেটার লোকেশন, এটার আয়তন কত, মালিকানার কত অংশ আপনার আছে, সেটার বিস্তারিত অংশ আপনি লিখবেন, আপনি আপনার নিজের মতো করে গুছিয়ে নেবেন। এরপর অন্য কোনো স্থাবর সম্পদ যদি থাকে সেটা আপনি উল্লেখ করতে পারেন সেক্ষেত্রে। আর অস্থাবর সম্পদ বলতে বুঝিয়েছে হচ্ছে অস্থাবর সম্পদ বলতে বুঝিয়েছে হচ্ছে আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেই ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা আছে, যদি যানবাহন বা কোনো গাড়ির মালিক থাকেন, সিএনজি বাস এরকম কোনো গাড়ির মালিক থাকেন, সেক্ষেত্রে তাকে সেটা লিখবেন। আর যদি সোনা গহনা থাকে, সেই সোনা গহনা পরিমাণ বা ওজন মূল্য লিখবেন। অন্যান্য অস্থাবর সম্পদ যদি থাকে সেটাও লিখবেন। লিখে উপরের তথ্যগুলো সঠিক ও সত্য, ভুল হলে ব্যাংকের সিদ্ধান্ত মেনে নিব, আপনার স্বাক্ষর এবং তারিখ দিয়ে একজন গেজেটেড অফিসার থেকে আপনি এটা সত্যায়িত করে নেবেন। এটা গেল মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি ডিক্লারেশন। তারপর 3 নাম্বার হচ্ছে যে বিষয়টা আপনারা বুঝতেছেন না, সেটা হচ্ছে আন্ডারটেকিং লেটার বা নমুনা আন্ডারটেকিং। আন্ডারটেকিং এর নমুনাটা কি, আমি অমুক পদ, আপনি যেই পদে ভাইবা দিবেন, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ হইতে পারে, প্রফেশনাল অফিসার হইতে পারে, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার হইতে পারে, যেই পদে আপনি ভাইবা দিবেন সেই পদের নাম উল্লেখ করবেন। হ্যাঁ, এবং লিখবেন এই মর্মে অঙ্গীকার করছি যে আমার জমা দেওয়া সকল তথ্য নথি তথ্য ও সঠিক সত্য, আমি কোনো তথ্য ভুল বা জাল প্রমাণিত হলে ব্যাংক আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে। হ্যাঁ, এবং ব্যাংকের সকল নীতি বিধি ও শৃঙ্খলা মেনে চলবো, স্বাক্ষর, যোগাযোগের নম্বর, আপনার তারিখ। হ্যাঁ, এটা দিয়ে আপনি টোটালি এই প্রিপারেশনটা নিয়ে রাখবেন। এরপরে 4 নাম্বার একটা বিষয় বলা থাকে, সেটা হচ্ছে রিলিজ অর্ডার। অলরেডি আপনি একটা চাকরিতে যোগদান করবেন, অন্য যদি কোনো একটা চাকরিতে জয়েন করে থাকেন আগে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এনওসি দিতে হবে। যদি চাকরিতে থাকেন আর কি, যদি না থাকেন তাহলে প্রয়োজন নেই। বর্তমানে প্রতিষ্ঠানে দেওয়ার কথা নিজের থেকে লেখা লাগে না, অর্থাৎ আপনি যেখানে চাকরি করতেন পূর্বে সেখান থেকে আপনাকে বললে আপনাকে ওরা একটা এনওসি দিয়ে দিবেন। যদি না দেয়, ওদের কোনো না থাকে, তাহলে নিজেরা লিখে নেবেন, নিজেরা লিখে সেটা জমা দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে চারিত্রিক সনদপত্র। চরিত্র সনদ বা ক্যারেক্টার সার্টিফিকেট। স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কি, ক্যারেক্টার সার্টিফিকেট আপনারা কিভাবে লিখবেন, সেটার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দেখা দিচ্ছি আপনাদেরকে, এই ফরম্যাটে লিখে নিতে পারেন, অথবা আপনারা নিজের মতো করে লিখে নেবেন। দিস ইজ টু সার্টিফাই দ্যাট আপনার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস ইজ পার্সোনালি নোন টু মি ফর দ্য লাস্ট, কতদিন যাবত আপনাকে চেনে সেটা আর কি, 5 বছর, 3 বছর, 2 বছর হতে পারে। হি অর শি ইজ এ গুড মোরাল ক্যারেক্টার, অনেস্ট অ্যান্ড সিনসিয়ার, টু দ্য বেস্ট অফ মাই নলেজ হি বা শি হ্যাজ নো ক্রিমিনাল রেকর্ড, আই উইশ হিম বা হার এভরি সাকসেস ইন লাইফ, সিগনেচার অফ দ্য গেজেটেড অফিসার, নেম ডিজাইনেশন অফিসার। এবং এখানে আপনার যিনি আপনাকে এটা দিবেন তিনি ওনার শিলটা দিয়ে দিবেন এবং সিগনেচার দিয়ে দিবেন। এটা, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে এটা আপনি কোথায় পাবেন, কোথায় পাবেন, পাওয়া হচ্ছে সরকারি চাকরিজীবী গেজেটেড অফিসার, প্রধান শিক্ষক, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, এরা সিল স্বাক্ষর করে আপনাকে এটা দিয়ে দিবে। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে, সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনাকে দিতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এরকম, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের সেম, দিস ইজ টু সার্টিফাই দ্যাট আই হ্যাভ এক্সামিনড, এই যে ডক্টর দ্বারা আপনি পরীক্ষা করছেন সেই পরীক্ষা বা ডক্টরের নাম, আপনার বয়স, জেন্ডার এবং অ্যাড্রেস দিয়ে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে অন দিস ডেট, আপনি সেই ডেটটা উল্লেখ করবেন, অ্যান্ড ফাউন্ড হিম বা হার ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট ফর এমপ্লয়মেন্ট, হি বা শি হ্যাজ নো কমিউনিকেবল ডিজিজ অর ফিজিক্যাল ডিসএবিলিটি দ্যাট মে ইন্টারফেয়ার উইথ হিজ বা হার জব রেসপন্সিবিলিটিস। হ্যাঁ, এখানে ডেটটা ডক্টর দিবে, আপনি লিখে দিবেন।
যে ডেটে আপনি ওই পরীক্ষাটা করেছেন সেটা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেটের একটা খসড়া। আহ, এরপরে এখানে থাকবে হচ্ছে ডক্টর সিগনেচার, নেম, বিএমডিসি রেজিস্ট্রেশন নং, ডেজিগনেশন, তারপর যে হসপিটাল বা চেম্বার, সিল বা ডেট, এই বিষয়গুলো এখানে লেখা থাকবে। এখানে উনি স্বাক্ষর সিগনেচার সিল দিয়ে আপনাকে দিয়ে দেবেন। এখন এগুলা কোথায় করাবেন? এগুলা করাবেন হচ্ছে সরকারি হাসপাতালে করাতে পারেন, সিভিল সার্জন অফিসে করাতে পারেন, স্বনামধন্য বেসরকারি হাসপাতালে করাতে পারেন। রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার, বিএমডিসি নম্বর থাকতে হবে অবশ্যই। আচ্ছা, এখন অনেকেরই একটা প্রশ্ন ছিল এরকম যে মেডিকেল ফিটনেসের জন্য সাধারণত কি কি পরীক্ষাগুলো করা হয়, সেটাও যদি আমরা একটু ডিটেলস দিয়ে দিই আপনাকে। মেডিকেল ফিটনেসের জন্য আপনাকে সাধারণত যে বিষয়গুলো জানা হয় সেটা হচ্ছে শারীরিক পরীক্ষা, ফিজিক্যাল এক্সামিনেশন, যেটা আপনার উচ্চতা ওজন মাপতে পারে, রক্তচাপ, পালস, চোখ, কান, নাক, গলা ঠিকঠাক আছে কিনা, হার্ট, ফুসফুস শুনে দেখা, স্কিন কন্ডিশন, সাধারণ অবস্থা, এবং আহ, রক্ত পরীক্ষার ক্ষেত্রে আপনার যেগুলো করতে পারে, ফিজিক্যাল টেস্টের পর হচ্ছে ব্লাড টেস্ট করতে পারে। ব্লাডের কিছু টেস্ট আছে যে কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি, ইসিআর, ব্লাড সুগার, হেপাটাইটিস বি, ব্লাড গ্রুপ, এগুলা পরীক্ষা করতে পারে। এরপরে 3 নাম্বার করতে পারে হচ্ছে মূত্র পরীক্ষা। মূত্র পরীক্ষা হচ্ছে ইউরিন আরি, সুগার বা ইনফেকশন। এরপরে আপনার মেডিকেল টেস্টের ক্ষেত্রে অসুবিধা কিছু আছে কিনা, এরপরে আপনার মেডিকেল টেস্টের ক্ষেত্রে আরো যেটা করতে পারে সেটা হচ্ছে এক্স রে পরীক্ষা করতে পারে, টিবি বা ফুসফুসের সমস্যা আছে কিনা, ইসিজি বা হার্ট পরীক্ষা করতে পারে। বয়স 30+ হলে প্রায় সব প্রতিষ্ঠান ইসিজি করে, তবে তরুণদের ক্ষেত্রেও কিছু হাসপাতাল ইসিজি করে দেয়। আচ্ছা, সংক্রমণের বিষয়টা হচ্ছে সংক্রমণের বিষয়টা হচ্ছে সংক্রমণ বা স্ক্রিনিং সব সময় নয়, যেসব প্রতিষ্ঠানের প্রয়োজন হতে পারে। এইচআইভি অন্যান্য ব্যাংক এখন আর চায় না, আহ, অনেক ব্যাংকে চাইতো। বিডিআরএল কিছু প্রতিষ্ঠান চাই, যারা চাই সেক্ষেত্রে আপনি এটা রিপোর্ট করে ডাক্তার থেকে করিয়ে সব পরীক্ষা করে ডাক্তারকে দেখিয়ে আপনি রিপোর্টটা অবশ্যই জমা দেবেন। মোট কথা হচ্ছে মেডিকেল টেস্টের ক্ষেত্রে মোট কথা হচ্ছে সাধারণত প্রয়োজন হয় সিবিসি, ইউরিনারি এবং জাস্ট এক্স রে, বিপি, প্রেসক্রিপশন অনুযায়ী ফিজিক্যাল চেক আপ। এই রিপোর্ট দেখে ডাক্তার মেডিকেলি ফিট লিখে একটা সার্টিফিকেট দিয়ে দেন। এটা আপনারা লিখে নিয়ে যাবেন, যে ফরম্যাটটা দিয়ে দিয়েছি সেই ফরম্যাটে ওরা সাইন সিগনেচার করে দেবে আপনার প্রয়োজনীয় পরীক্ষা রিপোর্ট ওনাকে দেখানোর পরে। কোথায় কি পাবেন সবকিছু আমরা বিস্তারিত আপনাদেরকে বলে দিয়েছি। অর্থাৎ ইসলামী ব্যাংক বা যে কোনো ব্যাংকের যখন আপনি ভাইবা পাশ করার পর চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হবেন, উত্তীর্ণ হওয়ার পর আপনাকে আহ, ওদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুসারে যত কাগজপত্র চাই সেই সবগুলা কাগজপত্র আপনারা রেডি করবেন। কোনটা কোথায় পাবেন, কিভাবে করতে হবে, খসড়া কি, যা যা চাবে চাই, সকল কিছু মোটামুটি একটা কমন ফরম্যাট এবং ডিসকাশন আমরা করে দিয়েছি। আশা করি এখন থেকে আর সমস্যা হবে না আপনাদের জয়েনিং এর ক্ষেত্রে, বা অনেকে বুঝতে চান না, সকল প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন। এরপর যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সঠিক পরামর্শ পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।